তো নিশ্চয়ই, এবং সেক্ষেত্রে বলা যেতে পারে তো কিছুটা অমানবিকও বটে। অমানবিক, কিন্তু হ্যাঁ, কিন্তু দেখুন, মানে একটা ঘটনা পরিষ্কার যে যে যখন ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসেছিলেন এপ্রিল মাসে, হুম হুম সেই সময় দু দেশের মধ্যে আলোচনা একটা স্থির হয়েছিল যে দু দেশের মধ্যে যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গুলো আছে, কার্যকরী গ্রুপ আছে অনেকগুলো, 70টার উপরে আছে বিভিন্ন বিষয়, তার মধ্যে সীমান্ত আছে, পানি আছে, অনেক বিষয় আছে, সন্ত্রাসবাদ আছে, সবই আছে। সেই বিষয়গুলো, বৈঠকগুলো ভারত সরকার প্রস্তাব দেয় যেগুলো শুরু হোক আলোচনাগুলো। কিন্তু সেই আলোচনাটা যে কোনো কারণেই হোক, একটু বাংলাদেশ সরকার একটু দেরি করেছেন বলে হয়তো এখানে মানুষ, ভারতীয় জনতা পার্টি যাদের যারা সমর্থক, তারা হয়তো অধৈর্য হয়ে পড়েছে। তবে মিটিংটা যেহেতু এখন সিদ্ধান্ত হয়েছে 8 তারিখ থেকে হচ্ছে, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে এই আলোচনার মাধ্যমে যদি কোনো সমাধান বেরোয়, বৈঠকের টেবিলে গিয়ে সমাধান বেরোবে, এবং নিশ্চয়ই তখন একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি হবে। যদি অবৈধ কেউ হয়, বাংলাদেশ সরকার বলেছেন যদি বাংলাদেশি নাগরিক হয় তাহলে আমরা অবশ্যই তাদের ফেরত নিয়ে নেবো, কিন্তু একটা পদ্ধতি অনুসারে তাদের চিহ্নিত করতে হবে যারা প্রকৃত বাংলাদেশি কিনা, এবং সেই নিয়ম, তার একটা পদ্ধতি আছে চিহ্নিতকরণে। ভারতীয় জনতা পার্টি যেটা মনে করে যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা দীর্ঘ প্রক্রিয়া, অনেক লম্বা সময় নেয়, ট্রাইব্যুনালে যেতে হয়, ট্রাইব্যুনালে গিয়ে তাকে নিশ্চিহ্ন করতে হয়। এরকম যে করা হয়েছে আজকে 2800 জন, সেটা প্রায় বহুকাল ধরে পেন্ডিং, সেটা এখন ধরে সমাধান হয়নি। সেই কারণে একটু অধৈর্য হয়ে এদের এদের কনস্টিটিউয়েন্সি কে সার্ভ, এটাতে কিন্তু বিপদ আছে। বিপদ হচ্ছে দুই দেশের সম্পর্কে উত্তেজনা, শুধু তাই নয়, এর সুযোগটা কিন্তু সবসময় কিন্তু চরমপন্থী যারা, তারা কিন্তু নেন, তারা কিন্তু নিয়ে নিতে পারেন। ফলে সেই বিষয়ে আমার মনে হয় উভয় দেশের সরকারকেই সতর্ক থাকা। দাদা, আপনি শুরুতেই বলছিলেন যে বাংলাদেশের আর্থিক অবস্থার কারণে অনেকেই চলে গিয়েছে গত 2 বছর। গত 2 বছরে কি মানে গত 2 বছরে এরকম কি এত সংখ্যক কি গিয়েছে মানে ভারতে, নাকি আমরা তো গত 2 বছর জানি যে আওয়ামী লীগ গিয়েছে, মানে অবৈধভাবে যদি গিয়ে থাকে আওয়ামী লীগ গিয়েছে, কিন্তু আর্থিক সংকটে বা অভাবের তাড়নায় বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে এরকম কি খুব বেশি সংখ্যক? সংখ্যাটা, না না, সংখ্যাটা খুব বেশি না, কয়েকশো, 300 মতো সংখ্যা এখন পর্যন্ত জানা গেছে যে সংখ্যাটা। এবং তারা খুবই গরিব মানুষ, তারা এখানে অন্য বাড়িতে, তারা নিজেরাই বলেছেন তারা বাংলাদেশের অমুক জায়গায় তাদের বাড়ি, তারা এখানে মানুষের বাড়িতে কাজ করতেন বা সাধারণ কাজ করতেন, পরিচারক পরিচারিকার কাজ করতেন। ফলে এরা অত্যন্ত আপনি যাদের কথা বলছেন আওয়ামী লীগ যারা গেছে, এটা ঘটনা, তারা তো অনেকেই এসছে, এবং তাদের এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব যাদের প্রাণ সংশয় থাকে তাদের ভারত আশ্রয় দেয়, প্রাণ সংশয় থাকলে। কিন্তু জীবিকার স্বার্থে তারা কেউ আসেন, মানে ওখানে খেতে পাচ্ছেন না বলে ভারতে চলে এসছেন, এখানে খাচ্ছেন, সেটা কারণে নয়, তারা রাজনৈতিক ভাবে আশ্রয় চেয়েছেন বলে তারা এখানে আছেন। সেটা একটা রাজনৈতিক বিষয়, যেরকম দালাই লামা, তিব্বতের লোকেরা আছেন, অনেকেই আছেন। আরো রাজনীতি। বিভিন্ন দেশ থেকে, একসময় শ্রীলঙ্কার লোকেরা বাঁচত, একসময় আফগানিস্তানে এসেছে। ভারত এদেরকে রাজনৈতিক ভাবে আশ্রয় দেয়। আশ্রয় দেয় হচ্ছে তাদের যতক্ষণ না যদি জীবনের কোনো প্রাণ সংশয় থেকে থাকে। কিন্তু আপনি যাদের কথা বলছেন, আমি যাদের কথা বলছি, তারা হচ্ছে জীবিকার স্বার্থে এসছে বলে আর কি। সেটা তো এবং আওয়ামী লীগ জীবিকার স্বার্থে। বিভিন্ন সময়ে হুম, যায়, বিভিন্ন সময়ে যায় আওয়ামী লীগের হ্যাঁ, সময়। বিভিন্ন সময় এসছে, এই সংখ্যাটা তো, শুনুন, এদের তো রাজনৈতিক অভিযোগ ছিল যে বাকি সরকার যারা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে ছিল, তারা নাকি এগুলো প্রশ্রয় দিত, এবং তাদের নাকি ভোট ব্যাংক তৈরি করত, ভোটার তৈরি করত। সেই জন্য তার বিরুদ্ধে তারা বন্য মানুষকে বোঝাতে পেরেছেন যে এইভাবে চললে একটা সময় এখানে প্রচুর বাংলাদেশি এসে যাবে। সেটা কিন্তু আদৌ বিশ্বাসযোগ্য কোনো তথ্য নয়, কিন্তু এটাতে তাদের রাজনৈতিক লাভ হয়েছে। আমার মনে হয় ব্যাপারটা আর কিছুদিন পর তারা যেহেতু প্রশাসনিক কাজে, মানুষের জনকল্যাণে আরো বেশি মনোযোগ দেবেন, তখন এই বিষয়টা একটু সীমিত হয়ে যাবে বলে মনে, এটা প্রথম দিকের একটা প্রবলেম ঘটনা, তাতে দুই দেশের জানার বিষয়টা নিয়ে আলোচনাই বা কেন করছি আমরা, একটা সমস্যা বলেই তো আলোচনা হচ্ছে। ফলে এই সমস্যাটা আমি এখনো বিশ্বাস করি এটা অস্থায়ী থাকবে। কারণ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ জেতা হয়ে গেছে, তাই না? আর তো মানে এখানে ইস্যুটা আর নতুন করে ভোটের একটা আবার তো কৌশল 5 বছর। হুম। নির্বাচনের একটা কৌশল ছিল এবং নির্বাচনে উনি জিতে গেছেন, মানে এই কৌশলটাকে অবলম্বন করে উনি জিতে গেছেন, কিন্তু পাশাপাশি এটা আমরা এটা অন্যতম অন্যতম একটা বিষয় ছিল, একমাত্র নয়, এটা অন্যতম একটা বিষয় ছিল।
হুম। পাশাপাশি আমরা যে মসজিদের বিষয়টা দেখছি, আযান নিয়ে শুনছি। তারপরে ১০০ বছর না মানে আরো বেশি বছরের একটা পুরাতন মসজিদ ভেঙে ফেলার কথা বলা হচ্ছে। আপনাদের মনে কোনো একটা বিমানবন্দরের পাশে। তো তারপরে নামাজ ঠিকমতো পড়তে দেওয়া হচ্ছে না। তারপরে কোরবানির সময়ে একটা খুবই আলোচনা উঠেছে যে গরু কোরবানি, মহিষ কোরবানি এগুলা দেওয়া হবে না। তো আমার মনে হয় যে এই নিয়মগুলো ফলো করেছে এই সময়, কোরবানিদের সময়। নামাজের ব্যাপারে অনেক বাধাও এসেছে। এগুলো পুরাতন অডিও, ভিডিও কিনা আমরা জানি না। বাট আপনার কাছে কি মনে হচ্ছে? তখন আসলে কি স্বস্তি ছিল কিনা না, কোরবানিদের সময়? যেরকম দীর্ঘকাল ধরে পশ্চিমবঙ্গে রেড রোড নামক একটি রাস্তায় নামাজ পড়া হতো, সেটা হুম, এই সরকার এসে সিদ্ধান্ত নিয়েছেন এবং মুসলিম প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন এটা রাস্তা অবরোধ না করে তারা যদি ময়দানে করেন, এবং হুম, পাশেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তারা করেছেন। সুষ্ঠুভাবে সেখানে নামাজ অনুষ্ঠান হয়েছে এবং প্রচুর মানুষ, হাজারে হাজারে মানুষ, হাজার না, লাখ লাখ হচ্ছে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 10 লক্ষ মানুষ জমায়েত হতে পারে, ফলে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে এসে তারা নামাজ পড়েছে। দ্বিতীয়ত, আপনি যেটা বলছেন কোরবানির বিষয়ে, আপনি হয়তো জানেন কিনা জানি না, সেটা হচ্ছে এখানকার মুসলিম সম্প্রদায় তারা এবার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা গরু কুরবানি দেবেন না, এবং হুম, পশ্চিমবঙ্গে এটা একটা বিরাট, মানে অন্য ধরনের একটা সমস্যা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে যারা গরু পালন করেন এবং হুম, কুরবানির জন্য গরু পালন করেন তারা বেশিরভাগ হিন্দু, মুসলমান নন। হুম, এই সময় তারা রোজগার করেন মুসলমানরা গরু কিনবে বলে, কিন্তু তারা কেউ গরু বিক্রি করতে পারেন, ফলে তাদের অবস্থা কিন্তু খুবই, অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে গরু পালন করেছে, অনেকে হুম, নিজের জমি জমা, স্বর্ণালংকার এগুলো বেচে গরু করেছে। ফলে এটা একটা তাদের ক্ষেত্রে একটা উল্টো মানবিক সমস্যা হয়েছে, এবং মুসলিম সম্প্রদায় এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার ফলে সেই মুসলিম সম্প্রদায় তারা তো দাবি করেছেন কেন্দ্রীয় সরকারের কাছে গরুকে আপনি জাতীয় প্রাণী ঘোষণা করে দেন, হুম, দরকার নেই। মানে অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে, যখন মানে এইভাবে যখন একটা যদি কোনো ধর্মীয় চাপ তৈরি হয়, তখন তার পাল্টা হিসেবে মুসলমান সম্প্রদায় যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি বলবো খুবই ভালো এবং খুবই ঐতিহাসিক সিদ্ধান্ত। কিন্তু সেক্ষেত্রে ভারতীয় সরকার, ভারত সরকার কিন্তু এরকম গরুকে জাতীয় প্রাণী ঘোষণা করতে পারছেন না, হুম, তাই হুম। না? সেরকম